উচ্চ মাধ্যমিক ক্লাস 11-এর আজ আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর গঠন। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং শক্ত চ্যাপ্টার, বোঝা খুব প্রয়োজন। এই পরমাণুর গঠন চ্যাপ্টারে আমরা কি পড়ব? আমরা পড়ব একটা পরমাণুর মধ্যে যে কণিকাগুলো থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সেখানে আমরা জানি প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে আছে। ইলেকট্রনগুলো কিভাবে বাইরে অবস্থান করে, কক্ষ হোক উপকক্ষ হোক, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো কীভাবে অবস্থান করে যাতে পরমাণু স্থায়ী হয়, সেই বিষয় আমরা এখানে পড়ব। এছাড়া ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আচরণ, ইলেকট্রন এক জায়গায় প্রবাহিত হলে কীভাবে প্রবাহিত হয়, সেই বিষয়ে আমরা এই চ্যাপ্টারটায় পড়ব। পড়ার আগে প্রথম আমাদের জানতে হবে একটা পরমাণুকে কী করে চিনব, কী করে তাকে আইডেন্টিফাই করব। যেহেতু পরমাণুর আকার খুব ছোট, কোনোভাবেই কোনো মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণু দেখা সম্ভব নয়। তার জন্যেই পরমাণু দেখার জন্যে বা পরমাণুর অবস্থানটা বা পরমাণুর আকারটা অনুভব করার জন্যে যে পদ্ধতির সাহায্য নেওয়া হয় তার নাম হচ্ছে স্পেকট্রাল পদ্ধতি বা স্পেকট্রোস্কোপিক পদ্ধতি বা বর্ণালীর পদ্ধতি। কীভাবে সাহায্য নেওয়া হয়? বর্ণালী বলতে বোঝাচ্ছে সাধারণ অবস্থায় আমরা জানি কি যে কোনো একটি যৌগিক আলো যখন একটি প্রিজম বা একটি প্রতিসারক তলের মধ্যে পড়বে তখন সে তার উপাদান বর্ণে বিক্ষিপ্ত হয়ে যাবে, ভেঙে যাবে। এই উপাদান বর্ণগুলিকে একসাথে বলা হচ্ছে বর্ণালী। এটা আমরা আগে দেখেছিলাম। এখানের বর্ণালীর ক্ষেত্রে বলা হচ্ছে যে বর্ণালী কিন্তু শুধুমাত্র দৃশ্যমান হয় না, অদৃশ্য হয়। সূর্য থেকে যে অসংখ্য আলোকরশ্মি নির্গত হয় সে আলোকরশ্মির মধ্যে খুব কম পরিমাণ কিছু আলোকরশ্মি যাদের কোনো দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য নয়। সাধারণত দেখা যায় যে সমস্ত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে, সেই সমস্ত আলোকরশ্মিকে আমরা দেখতে পাই এবং এই রিজিয়নকে বলা হয় ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান অঞ্চল। যাদের তরঙ্গদৈর্ঘ্য 4000-এর কম বা 8000-এর বেশি তাদেরকে আমরা দেখতে পাই না। কিন্তু সেই সমস্ত তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোকরশ্মি অনেক আছে, যেমন এক্স রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ইথার রশ্মি, অতিবেগুনি রশ্মি, ইনফ্রারেড রশ্মি, এরকম প্রচুর পরিমাণে রশ্মি আছে। সেই সমস্ত রশ্মিগুলো কিন্তু আমরা দেখতে পাই না, তাই এদেরকে বলা হয় ইনভিজিবল রিজিয়ন। এবং ইনভিজিবল রিজিয়ন দুটো ভাগে বিভক্ত। যদি কোনো আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য যে সমস্ত আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য 4000-এর থেকে কম, মানে লেস দ্যান 4000, তাদেরকে বলা হচ্ছে ইউভি রিজিয়ন। তারা ইউভি রিজিয়নের থাকে, সে সমস্ত আলোকরশ্মিগুলোকে বলা হচ্ছে স্পেকট্রা অফ ইউভি রিজিয়ন। আর যাদের তরঙ্গদৈর্ঘ্য 8000 অ্যাংস্ট্রমের থেকে বেশি তাদেরকে বলা হচ্ছে ইনফ্রারেড রিজিয়ন। তাহলে ফার্স্ট ইউভি রিজিয়ন পেলাম, দেন ভিজিবল রিজিয়ন পেলাম, তারপর ইনফ্রারেড রিজিয়ন পেলাম। এই সমস্ত আলোকরশ্মিগুলো দেখা না গেলেও ফটোগ্রাফিক প্লেটের ওপরে এরা ব্ল্যাক স্পট তৈরি করে বা ফটোগ্রাফিক প্লেটের ওপরে এরা দাগ সৃষ্টি করে। তাই এই সমস্ত দাগ থেকেই আমরা বুঝতে পারি যে কোনো একটা স্থান থেকে শক্তি বিকিরিত হয়েছে। একটা পরমাণু চিনতে গেলেও কিন্তু সেই একইভাবে আমরা এই বর্ণালীর সাহায্য নিই। যখন কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘোরে বা কোনো স্থানে অবস্থান করে সে শক্তি বিকিরণ করে। সেই বিকিরিত শক্তিটা যদি আমরা ফটোগ্রাফিক প্লেটে নিই তাহলে তার যা দাগ পাওয়া যায় বা সেই প্লেটে তার যা ইমেজ পাওয়া যায় সেখান থেকে আমরা ধারণা করি কী পরিমাণ শক্তি নিঃসৃত হলো, সেই শক্তির তরঙ্গদৈর্ঘ্য কত, সেই শক্তি কোন রিজিয়ানে আছে। তো এই হচ্ছে আমাদের বর্ণালী বা বর্ণালী বীক্ষণ যন্ত্রে মানে প্রাপ্ত বর্ণালীর মাধ্যমে একটা ইলেকট্রন চেনার উপায়। এবার এই যে বর্ণালী আমরা পেলাম বা স্পেকট্রা, এদের কত রকমের হয় সেটা দেখা যাক। বলা হচ্ছে বর্ণালী মূলত তার আকারের উপর ভিত্তি করে দু রকম হয় এবং তার তরঙ্গদৈর্ঘ্যের উপর ভিত্তি করে দু রকম বর্ণালী হয়। কীরকম হয় দেখা যাক। পড়ছি আমরা তাপীয় আয়ন নিঃসরণ। বলা হচ্ছে যদি কোনো ধাতব প্লেট তার উপরে শক্তি আপতিত হয় তাহলে সেই শক্তি বা সেই কোয়ান্টাগুলিকে ধাতব প্লেটের উপরে অবস্থিত ইলেকট্রনগুলি শোষণ করে এবং ইলেকট্রনগুলি নিজস্ব গতিশক্তিটা বাড়িয়ে ফেলে। কিন্তু গতিশক্তি বেড়ে গেলেও ইলেকট্রনগুলো বাইরে বেরোতে পারে না। তার কারণটা হচ্ছে ধাতুর পরমাণুগুলির যে প্রোটন আছে সেই প্রোটনগুলো ইলেকট্রনগুলিকে নিজের দিকে আকর্ষণ করে রেখে দেয়। কিন্তু এইভাবে শক্তি গ্রহণ করতে করতে যদি ইলেকট্রনগুলির
গতিশক্তি এদের আকর্ষণ বলের সমান হয়ে যায়। যদি ইলেকট্রনগুলির গতিশক্তি নিউক্লিয়াসের আকর্ষণ বলের সমান হয়ে যায়, তখন ইলেকট্রনগুলি কোনো আকর্ষণ বল অনুভব করে না, ফলে ধাতুর থেকে বাইরে ছিটকে যায় বা বেরিয়ে যায়। এইভাবে নির্গত হয়ে যাওয়ার সময় ইলেকট্রনগুলি ধাতুর আকর্ষণের বাইরে ধাতুর চারপাশে অবস্থান করে, যাকে বলা হয় স্পেস চার্জ। স্পেস চার্জ বলে। যদি কিছু অতিরিক্ত শক্তি দেওয়া হয়, তখন সেই অতিরিক্ত শক্তি গ্রহণ করে ইলেকট্রনগুলি বাইরে নিঃসৃত হয়। অর্থাৎ ধাতব প্লেটের উপরে যদি আমরা শক্তি দিই, সেই শক্তি গ্রহণ করে ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ঘটনাটার নাম দিচ্ছি আমরা থার্মো আয়নিক এমিশন বা তাপীয় আয়ন নিঃসরণ। এক্ষেত্রে ইলেকট্রনগুলিকে নির্দিষ্ট তরঙ্গের শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি দিতে হবে, তবে ইলেকট্রনগুলি বাইরে বেরোবে। সর্বনিম্ন যে পরিমাণ শক্তি পেলে ইলেকট্রনটি ধাতুর আকর্ষণটি অতিক্রম করতে পারে, তার নাম হচ্ছে সন্নিকট শক্তি বা থ্রেশোল্ড এনার্জি বা সন্নিকট শক্তি, সেটাকে E0 দিয়ে ডিনোট করা হয়। এবং সেই যে শক্তি দেওয়া হয় যার ফলে ইলেকট্রনটি আকর্ষণটিকে অতিক্রম করে, সেই শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য বা তার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ককে বলা হয় সন্নিকট কম্পাঙ্ক বা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি, সেটাকে μ0 দিয়ে ডিনোট করে। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী E0 হচ্ছে h/μ0, অর্থাৎ মিনিমাম E0 পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটি আকর্ষণ অতিক্রম করবে, কিন্তু বাইরে বেরিয়ে যাবে না, আকর্ষণটি অতিক্রম করবে। এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের নাম দিচ্ছি আমরা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বা তার কম্পাঙ্কের নাম দিচ্ছি আমরা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বা সন্নিকট কম্পাঙ্ক। ইলেকট্রনগুলিকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য কী পরিমাণ শক্তি দরকার? তার থ্রেশোল্ড এনার্জির থেকে বেশি পরিমাণ শক্তি দরকার। যে অতিরিক্ত শক্তিটা নিয়ে সে বাইরে বেরিয়ে যাবে। ধরা হলো কোনো একটি ধাতব প্লেটে পরিমাণ শক্তি দেওয়া হলো, ফলে দেখা গেল ইলেকট্রনগুলি উচ্চ গতিবেগে বাইরে বেরিয়ে যাচ্ছে, নিঃসৃত হচ্ছে, তাপীয় আয়ন নিঃসরণ করছে। তাহলে এই আর E0-র মধ্যে সম্পর্ক কীভাবে বলবো? মাস্ট বি গ্রেটার দ্যান E0। সবসময় E0-র থেকে বেশি হবে, না হলে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যেতে পারতো না। যদি E0-র থেকে বেশি হয়, তাহলে যে অতিরিক্ত শক্তিটা দেওয়া হলো সেই শক্তিটাই ইলেকট্রন তার গতিশক্তিতে রূপান্তরিত করে বেরিয়ে যায়। অর্থাৎ ইলেকট্রনটির গতিশক্তি যদি ½mv² হয়, তাহলে এটা বলা যায় E-E0, মানে যে অতিরিক্ত শক্তিটা দেওয়া হলো সেটাই ইলেকট্রনের গতিশক্তির সমান। আর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী E=hν অ্যান্ড E0 আগেই পেয়েছিলাম h/μ0, তাহলে ইকুয়েশন পাওয়া গেল ½mv² h/μ-μ0। এই ইকুয়েশন থেকে আমরা তাপীয় আয়ন নিঃসরণে ইলেকট্রনের গতিবেগ, সন্নিকট কম্পাঙ্ক, কী পরিমাণ কম্পাঙ্ক দেওয়া হলো সেই কম্পাঙ্ক, এই সমস্ত কিছুই বের করতে পারবো। এটা হচ্ছে তাপীয় আয়ন নিঃসরণ সংক্রান্ত একটি ইকুয়েশন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছে যে যখন কোনো উৎস থেকে শক্তি বিকিরিত হয়, তখন সেই শক্তি নিরবিচ্ছিন্নভাবে বিকিরিত না হয়ে বিচ্ছিন্নভাবে এনার্জি প্যাকেট বা শক্তি পুঞ্জের আকারে বিকিরিত হয়। তাহলে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরিত হয় না, তার জায়গায় উৎস থেকে যখন শক্তি বিকিরিত হচ্ছে, বিচ্ছিন্নভাবে কিছু এনার্জি প্যাকেট, শক্তিপুঞ্জ সে আকারে বিকিরিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। মানে একটা প্যাকেট উৎপন্ন হয়ে বিকিরিত হলো, তারপর নেক্সট প্যাকেট বেরোলো। এই বিকিরিত এনার্জি প্যাকেট বা শক্তিপুঞ্জগুলির মাঝখানের জায়গাটা খুবই কম, মাইক্রোস্কোপিক হওয়ার জন্য আমরা বুঝতে পারি না, কিন্তু এইভাবেই বিকিরিত হয়। এটা প্ল্যাঙ্কের মত। এই ছোট ছোট প্রত্যেকটি শক্তিপুঞ্জর নাম দেওয়া হলো কোয়ান্টা, বহুবচনে কোয়ান্টাম। আর বিজ্ঞানী আইনস্টাইন একই ব্যাখ্যা করেছিলেন আলোকরশ্মির ক্ষেত্রে। তাই আলোকরশ্মির ক্ষেত্রে এই এনার্জি প্যাকেটগুলোর নাম দেওয়া হচ্ছে ফোটন। অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে কিন্তু কোনো উৎস থেকেই আলো নির্গত হয় না, এক একটা ছোট ছোট শক্তি বিচ্ছিন্ন শক্তিপুঞ্জের আকারে প্রবাহিত হয়। এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলছে প্রত্যেকটি কোয়ান্টা বা ফোটনের মধ্যে শক্তির পরিমাণ উৎপন্ন রশ্মির
তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের উপর নির্ভরশীল। যে কোয়ান্টাটি নির্গত হলো সেই কোয়ান্টার শক্তির পরিমাণ ই হলে সেই শক্তি তরঙ্গ দৈর্ঘ্য না ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। যত কম্পাঙ্ক বৃদ্ধি পাবে শক্তির, তত কোয়ান্টার মধ্যে শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। এটা প্ল্যাঙ্কের মতবাদ। তাহলে উৎপন্ন কোয়ান্টার শক্তির পরিমাণ প্রবাহিত শক্তির কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। ই ভ্যারিয়াস নিউ। ভ্যারিয়েশন সাইন সরালে কী পাচ্ছি আমরা? এটা ধ্রুবক আনতে হবে, সেখানে পাচ্ছি ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, যেখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক। এটা হচ্ছে প্ল্যাঙ্কের ইকুয়েশন, প্ল্যাঙ্কস ইকুয়েশন। এইচ এটার নাম হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে একটি কোয়ান্টার মধ্যে শক্তির পরিমাণ কত? এইচ ইন্টু নিউ। এইচের একটি মান আছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ, বা এর বিভিন্ন মান সিজিএস বা এসআইতে আছে, সেটা তো দেওয়াই থাকবে। কিন্তু শক্তির পরিমাণ বের করতে গেলে আমাদের ই ইকুয়ালস টু এইচ ইন্টু নিউ থেকে শক্তির পরিমাণ আমরা বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট বিচ্ছিন্ন শক্তিপুঞ্জের আকারে প্রবাহিত হচ্ছে। সেকেন্ড পয়েন্ট শক্তির পরিমাণ হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। থার্ড পয়েন্ট বলছে যদি কোনো বস্তু এই কোয়ান্টাগুলিকে গ্রহণ করে, আমরা একটি বস্তুর উপরে আলোকরশ্মি আপতিত করলাম। আলোকরশ্মি মানে ফোটনের প্রবাহ, সেই ফোটনগুলো গ্রহণ করছে বস্তুটা। বলছে যদি কোনো বডি বা কোনো বস্তু এই কোয়ান্টাগুলো গ্রহণ করে, কখনোই ফ্র্যাকশনাল নাম্বার অফ কোয়ান্টা বা ভগ্নাংশ সংখ্যক কোয়ান্টা গৃহীত হবে না। একটা কোয়ান্টার 1/2 ভাগ বা 1/3 ভাগ কখনোই গৃহীত হবে না। আইদার সে ফুল কোয়ান্টাটা অ্যাবজর্ব করবে, না হলে ফুল কোয়ান্টাটা ছেড়ে দেবে বা বিকিরণ করে দেবে। কিন্তু ভগ্নাংশ সংখ্যক কোয়ান্টা কখনোই সে গ্রহণ করবে না। এটা হলো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে নিরবিচ্ছিন্ন বর্ণালী যে আমরা দেখি সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তার জায়গায় বিচ্ছিন্ন বর্ণালীর এনার্জি প্যাকেটের মতো শক্তি প্রবাহিত হয়। এটা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকেই আমাদের পরবর্তী বিষয়টা উঠে আসছে, যে বিষয়টা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন বা থার্মোআয়নিক এমিশন, যাই বলি না কেন। একটা বস্তুর ওপরে যখন আলোকরশ্মি পড়ে তখন কিভাবে শক্তি বিকিরণ করে বা বিকিরিত হয় বা সেখান থেকে উৎপন্ন ইলেকট্রন বিকিরিত হয়, সেটা আমরা এবার নেক্সট পয়েন্টে পড়ছি আমরা তাপীয় আয়ন নিঃসরণ। বলা হচ্ছে যদি কোনো ধাতব প্লেট তার উপরে শক্তি আপতিত হয়, তাহলে সেই শক্তি বা সেই কোয়ান্টাগুলিকে ধাতব প্লেটের উপরে অবস্থিত ইলেকট্রনগুলি শোষণ করে এবং ইলেকট্রনগুলি নিজস্ব গতিশক্তিটা বাড়িয়ে ফেলে। কিন্তু গতিশক্তি বেড়ে গেলেও ইলেকট্রনগুলো বাইরে বেরোতে পারে না। তার কারণটা হচ্ছে ধাতুর পরমাণুগুলির যে প্রোটন আছে, সেই প্রোটনগুলো ইলেকট্রনগুলিকে নিজের দিকে আকর্ষণ করে রেখে দেয়। কিন্তু এইভাবে শক্তি গ্রহণ করতে করতে যদি ইলেকট্রনগুলির গতিশক্তি এদের আকর্ষণ বলের সমান হয়ে যায়, যদি ইলেকট্রনগুলির গতিশক্তি নিউক্লিয়াসের আকর্ষণ বলের সমান হয়ে যায়, তখন ইলেকট্রনগুলি কোনো আকর্ষণ বল অনুভব করে না, ফলে ধাতুর থেকে বাইরে ছিটকে যায় বা বেরিয়ে যায়। এইভাবে নির্গত হয়ে যাওয়ার সময় ইলেকট্রনগুলি ধাতুর আকর্ষণের বাইরে ধাতুর চারপাশে অবস্থান করে, যাকে বলা হয় স্পেস চার্জ। স্পেস চার্জ বলে। যদি কিছু অতিরিক্ত শক্তি দেওয়া হয়, তখন সেই অতিরিক্ত শক্তি গ্রহণ করে ইলেকট্রনগুলি বাইরে নিঃসৃত হয়। অর্থাৎ ধাতব প্লেটের ওপরে যদি আমরা শক্তি দিই, সেই শক্তি গ্রহণ করে ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ঘটনাটার নাম দিচ্ছি আমরা থার্মো আয়নিক এমিশন বা তাপীয় আয়ন নিঃসরণ। এক্ষেত্রে ইলেকট্রনগুলিকে নির্দিষ্ট তরঙ্গের শক্তি বা তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি দিতে হবে, তবে ইলেকট্রনগুলি বাইরে বেরোবে। সর্বনিম্ন যে পরিমাণ শক্তি পেলে ইলেকট্রনটি ধাতুর আকর্ষণটি অতিক্রম করতে পারে, তার নাম হচ্ছে সন্নিকট শক্তি বা থ্রেশোল্ড এনার্জি বা সন্নিকট শক্তি, সেটাকে E0 দিয়ে ডিনোট করা হয়। এবং সেই যে শক্তি দেওয়া হয় যার ফলে ইলেকট্রনটি আকর্ষণটিকে অতিক্রম করে, সেই শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য বা তার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ককে বলা হয় সন্নিকট কম্পাঙ্ক
বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সেটাকে নিউ জিরো দিয়ে ডিনোট করে। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ই জিরো ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু নিউ জিরো, অর্থাৎ মিনিমাম ই জিরো পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনটি আকর্ষণ অতিক্রম করবে, কিন্তু বাইরে বেরিয়ে যাবে না, আকর্ষণটি অতিক্রম করবে। এবং তার তরঙ্গদৈর্ঘ্যের নাম দিচ্ছি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সন্নিকট, তার কম্পাঙ্কের নাম দিচ্ছি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সন্নিকট কম্পাঙ্ক। ইলেকট্রনগুলিকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য কী পরিমাণ শক্তি দরকার? তার থ্রেশহোল্ড এনার্জির থেকে বেশি পরিমাণ শক্তি দরকার। যে অতিরিক্ত শক্তিটা নিয়ে সে বাইরে বেরিয়ে যাবে। ধরা হলো কোনো একটি ধাতব প্লেটে ই পরিমাণ শক্তি দেওয়া হলো, ফলে দেখা গেল ইলেকট্রনগুলি উচ্চ গতিবেগে বাইরে বেরিয়ে যাচ্ছে, নিঃসৃত হচ্ছে, তাপীয় আয়ন নিঃসরণ করছে। তাহলে এই ই আর ই জিরোর মধ্যে সম্পর্ক কীভাবে বলবো? ই মাস্ট বি গ্রেটার দ্যান ই জিরো। ই সবসময় ই জিরোর থেকে বেশি হবে, না হলে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যেতে পারতো না। যদি ইটা ই জিরোর থেকে বেশি হয়, তাহলে যে অতিরিক্ত শক্তিটা দেওয়া হলো সেই শক্তিটাই ইলেকট্রন তার গতিশক্তিতে রূপান্তরিত করে বেরিয়ে যায়। অর্থাৎ ইলেকট্রনটির গতিশক্তি যদি হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে এটা ইকুয়াল টু বলা যায় ই মাইনাস ই জিরো, মানে যে অতিরিক্ত শক্তিটা দেওয়া হলো সেটাই ইলেকট্রনের গতিশক্তির সমান। আর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী ই ইকুয়ালস টু এইচ নিউ অ্যান্ড ই জিরো ইকুয়াল টু, আগেই পেয়েছিলাম এইচ ইন্টু নিউ জিরো, তাহলে ইকুয়েশন পাওয়া গেল হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ ইন্টু নিউ মাইনাস নিউ জিরো। এই ইকুয়েশন থেকে আমরা তাপীয় আয়ন নিঃসরণে ইলেকট্রনের গতিবেগ, সন্নিকট কম্পাঙ্ক, কী পরিমাণ কম্পাঙ্ক দেওয়া হলো সেই কম্পাঙ্ক, এই সমস্ত কিছুই বের করতে পারবো। এটা হচ্ছে তাপীয় আয়ন নিঃসরণ সংক্রান্ত একটি ইকুয়েশন। এই যে তিনটে পয়েন্ট পড়লাম, এই তিনটে পয়েন্ট থেকে খুব ছোট ছোট অঙ্ক এই সমীকরণ অনুযায়ী, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী অঙ্ক, এবং আর কিছু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ দেয়। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যে সমীকরণটা পেলাম, সেই সমীকরণটাকে আর একটা সমীকরণে রূপান্তরিত করে দেওয়া যায়, সেটুকু আমি লিখে নিই। আমরা ই ইকুয়াল টু এইচ নিউ পেলাম, আর আমরা জানি নিউয়ের সাথে ল্যামডা, মানে কম্পাঙ্কের সাথে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কি? নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, যেখানে সিটা হচ্ছে আলোর গতিবেগ, আলোর গতিবেগ। সুতরাং এখানে সমীকরণটি চেঞ্জ হয়ে দাঁড়ায় ই ইকুয়ালস টু এইচ ইন্টু সি বাই ল্যামডা। এই সমীকরণগুলো থেকেই ছোটো ছোটো অঙ্ক দেবে। এটা হচ্ছে প্রথম ক্লাস পরমাণুর গঠনের।